ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এই সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না। কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন, যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায়। এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা গেছে। অস্বাভাবিক, দুজনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন। সামহাও তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে। আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে থাকে। একজন ডোম বলে রাখি, তারা দুইজন আপন ভাই। দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন মিলে কাজ করেছিল, দুইজন ভাগ করে নিয়ে। যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। কিন্তু সে একটি জিনিস ফিল করলো, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকিয়ে দেখে সেলাইগুলো খোলা। আচ্ছা, এটা যদি সবাইকে একটু বোঝানো হয় যায়, হ্যাঁ অবশ্যই, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেওয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে? আমি বলছি মানে পেটের রাইট সাইড। জি, ওই সাইডটা থেকে একটা সেলাই ছিল নিচেই। আমরা বলবো যে আমাদের ফেসবুকে অলরেডি ছবিতে আপনি দেখিয়েছেন হাত দিয়ে। হ্যাঁ, সেটাই আসলে পেটের একদম পাশে, আমি বলছি পাশের সাইড থেকে, পাশের সাইড থেকে বুকের মাঝামাঝ বরাবর সেলাইটা টানা হচ্ছিল। বুকের মাঝামাঝ বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা। এন্ড ইটস আনইউজুয়াল একদম। তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়। সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে। এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাজ আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। আচ্ছা। তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়। সে যখন সেলাইটা কমপ্লিট করে, এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে পায়। আচ্ছা। দেন সে ভাবে যে হয়তো বা নিডলগুলো আমি সুপারফিশিয়ালি খুবই টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতোভাবে টানা হয়েছে কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তেমনটা ছিল না। তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিকভাবে তার হাতটা চেপে ধরে। আচ্ছা। সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না, দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং ইটস দেয়ার প্রফেশন। তাদের বাপ দাদা তারা সবই এগুলো করে যাচ্ছে। তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে। যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায়, দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিনিটের পথ। তাকে সাথে সাথে ওখানে নেওয়া হয়। ডক্টর ওখানে ছিলেন, তিনি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। আচ্ছা। তখন সে বলে যখন সে সেলাইটা করছিল, ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। এন্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল। সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসকও দেখেছিলেন। এখানে হ্যালুসিনেশনের কোনো প্রশ্নই আসে না। যদি হতো, আর সবচেয়ে বড় কথা হ্যালুসিনেশন কখন হয়? যখন হচ্ছে মানুষজন, মানে কি বলবো, উনি তো নার্ভাস ছিলেন না। ডেফিনেটলি আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট আছে, অনেকগুলো ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। বাট তারা ওখানে প্রফেশনাল,
তারা ওইগুলোই করে, তাদের হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগেই, পেটে স্ন্যাপিং ছিল জাস্ট এতটুকু, ওটুকু তেমন বড় কিছু না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা, আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয়। এবং তার বংশধর যারা আছেন, তার বাবা, তার চাচা, এরকম তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কমপ্লিট হওয়ার পরে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে নেন। তিনি, আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়। আপনারা চোখ বন্ধ করে কল্পনা করবেন যাই বলছেন উনি। তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন, রুম থেকে বের এসে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান। আচ্ছা, এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন, সেজন্য তিনি রুমটা আবার খুলেছেন। খুলে দেখেন যে চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললে চলে, এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু থাকে, ওটার থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। সে ওই দিন চাকুটা না তুলে চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। পরদিন যখন তিনি ডিসেকশন রুমে আসেন, মর্গে আসেন, তখন কিন্তু সে চাকুটা ওখানেই পড়েছিল। আচ্ছা, এন্ড এটা 7 দিন পরে মর্গের একটা জানালা খোলা হয়, কোন একটা কারণে জানালাটা একটা মানে চেঞ্জ করার জন্য হতে পারে, মর্গে একটা জানালা খোলা হয়। জানালার পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, এখনো আছে, ওটা দেখা যায়। তিনি একটি লাশ ডিসেকশন শেষ হয়ে যাওয়ার পরে সেলাই কাজটাই করছিলেন, সেই সময় পাশে একটা গাছ থেকে ধূপ করে কিছু একটা শব্দ, মানে পড়ার শব্দ হয়, কিছু একটা পড়লে যেমন মাটিতে শব্দ হয় সেটা তেমন একটা শব্দ হয়। এন্ড কিউরিয়াসলি সে ওইদিকে তাকায় এবং তাকিয়ে যা দেখে, সেখানে সে দেখতে পায় একটি প্রায় 7, তার ভাষ্য মতে, আমি তার ছেলের কাছ থেকে শুনেছি, তার বাবার ঘটনা, এখন যিনি কর্মতে আছেন, তিনি বলেন যে অ্যাবাউট 7 to 8 ফিট হাইট এন্ড টোটালি সাদা পোশাক পরা ছিল, গাছের ডালটা ধরে ঝুলছে এবং তার দিকে তাকে একটি হাসি দিয়েছে। হ্যাঁ, এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং যেহেতু দিনের বেলা একদম মানে প্রকাশ্য দিবালোকে হয়েছে তার সাথে, সে রুম থেকে বের হয়ে আসে এবং এটা সবার সাথে শেয়ার করে। পরে সেই দিকে যায়, তারা যে দেখে যে একটি গাছের তেমন কিছু পায় না, কিছু পাতা পড়ে থাকে এবং গাছের একটি মোটা ডাল, অনেক মোটা ডাল, যেটা মানে কোনো ঝড় ছাড়া কিংবা ঘুণে ধরা ছাড়া সম্ভবত ভাঙা সম্ভব নয়, ওটা পড়ে থাকে ওখানে। এরপর থেকেই আসলে তাদের সাথে এমন অনেক কিছু ঘটতে পারে, এখন ঘটে থাকে। এখন তিনি মারা গিয়েছেন, বলেন না বা চুপচাপ থাকেন। তিনি আমাদের কাছে এভাবে শেয়ার করতে চাননি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমমেট সাহেবজাদা হক ইমরান এটা আমাকে অনেক সহায়তা করেছেন তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য, তিনি আমাকে আসলে করতে চাননি। আর পরাগ, তারপর রিপন, এরা আমাকে অনেক হেল্প করেছে ওখানে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এত চমৎকার একটা ঘটনা শেয়ার করেন আমাদের সাথে। আমাকে বেশিরভাগ টাইম এফেক্ট করে না, কিন্তু এফেক্ট করছে যখন, তখন আমি কলেজে পড়ি, 2012 এর ঘটনা হবে। এটা আমার ভাইয়ার মাধ্যমে এফেক্টেড হয়েছি আমি। আমার ভাইয়া নরমালি রাতের বেলা বাইরে ঘোরাফেরা করে, তো ওর বন্ধুকে ডাকতে একটা জায়গায় যাই, সেই জায়গায় একটা তাল গাছ আছে, তাল গাছটা খুব একটা ভালো না, ওখানে সবসময় বলে যে ওখানে অনেকেই অনেক কিছু দেখে। আমার ভাই ওখানে দাঁড়ায় ছিল, তখন তার সামনে একটা কুকুর লাফ দিয়ে নামে, এন্ড কুকুরটার কালার খুবই আজব টাইপ ছিল, কারণ কুকুরটার সামনে ছিল ব্রাউনিশ রেড কালার আর পিছে ছিল ব্ল্যাক কালারের। তারপরে সে সেটা দেখে ভয় পায় এবং চলে আসে, কিন্তু এটা বাসায় এসে কাউকে বলে না। কিন্তু বাসায় আসার পরে
আমি বাসায় ঢোকার পরে, ভাইয়া ঢোকার পর থেকে আমার মাথা ভার ভার হতে থাকে, আমি ফিল করতে থাকি সামথিং রং। সো আমি অ্যাটিটিউডের প্রবলেম চলে আসে, অ্যাটিটিউডে আমার প্রবলেম আসে। পরে রাতের খাবার টাইমে আমি আর ভাইয়া পাশাপাশি বসি, আমার মা, আমরা খাচ্ছি নরমালি, আমার মা আমার জন্য একটা মাছ ফ্রাই করে নিয়ে এসে আমার প্লেটে দেয়। প্লেটে দেওয়ার পরই হয় কি, আমার মাথাটা পুরাটা একদম ব্যথা হতে থাকে, শরীরটা কাঁপতে থাকে, আর মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে। দেন আমি কাঁপতে কাঁপতে না খেয়ে উঠে যাই, বলি শরীরটা খারাপ লাগছে, উঠেছে আমি রুমে আসি। আমার রুম থেকে ভাইয়ার দিকে তাকায় দেখি ভাইয়ার পিছে শ্যাডোর মতো কিছু। আমি কাঁপছিলাম তখনও। তারপরে হঠাৎ সেটা একটা কুকুরের মতো শেপ নিয়ে, আপনি জানেন না যে বাইরে সে কি দেখে এসেছে? না, আমি কিচ্ছুই জানি না, ইভেন আমার বাসার কেউই জানে না। পরে কুকুরের মতো শেপ নিয়ে আমার দিকে তেড়ে আসছে, এন্ড কুকুরটার কালার ব্রাউনিশ রেড এন্ড ব্ল্যাক। দেন আসার পরে ওটা দেখে আমি চিৎকার করে কাঁপতে থাকি। আমার বোন, আমার মা দৌড়ে এসে আমাকে ধরে জিজ্ঞেস করে, আমার মুখ দিয়ে খালি জাস্ট এইটুকুই বের হচ্ছিল, ভাইয়ার সাথে কিছু আছে, ভাইয়ার সাথে কিছু আছে। দেন আমার মা অনেক কষ্টে আমাকে শান্ত করে দোয়াটা পড়ে ঘুম দিয়ে দেন। পরে আমার ভাইয়াকে যখন আমার মা জিজ্ঞেস করেন, তখন ভাইয়া বলে যে সে বাইরে থেকে ভয় পেয়ে আসছিল, এন্ড এইরকম একটা কুকুরের শেপের কিছু দেখে ভয় পেয়ে আসছিল। এখন আপনার বাসায় কি ধরনের সমস্যা হয় আপনার নিজে? আমার বাসার সমস্যা হচ্ছে, আমাদের বাসাতে ঠিক মধ্য দুপুরে আমাদের বাসার পাশে একটা জায়গা আছে যেদিকে কাপড় কাচা হয় নরমালি। তো ওই দিকটাই নরমালি কেউ যায় না, কারণ গেট বন্ধ থাকে। তো সবসময় দেখা যায় মধ্য দুপুরে, দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমার মাও দেখছেন, আমার ভাবি দেখছে, আমিও দেখছি যে হয় খুবই ছোট একটা বাচ্চাতে কোকড়া কোকড়া চুল এইরকম একটা বাচ্চা যায়, কিংবা অনেক লম্বা লম্বা চুলের কোন মহিলা হেঁটেছে। তো নরমালি আমার মা মনে করে যে হয়তো বা আমাদের কাজের বুয়াটা ওইদিকে গেছে, কিন্তু যখনই গেট খুলে মা বাইরে যে জিজ্ঞেস করে কে আসলা, কোনো খোঁজ পাওয়া যায় না। তো এটা আমার মা অনেকদিন ধরেই দেখে, আমি দেখছি 2-1 বার, আমার ভাবিও দেখছে এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরি শেয়ার করার জন্য। ঘটনাটি 80-র দশকের। রাজশাহী জেলার তানোর থানার একটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রাম অঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায়। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গারোয়ান, যারা পাশাপাশি বসেছিলেন। আচ্ছা, তারা যখন যাত্রা শুরু করলেন 10-15 মিনিট ভালোই আগালেন আর কি। বিপত্তিটা ঘটলো একটা তেঁতুল গাছের নিচে, যা ছিল 2টি গ্রামের মাঝখানে এবং জনমানবশূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক, গাড়োয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গাড়োয়ান গরুগুলির চাকা কিছুটা আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন, কিন্তু পিছনে তাকে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনের কেউই প্রস্তুত ছিলেন না। আচ্ছা, তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন। ওকে, পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি বিস্ময়কর ঘটনাটা ঘটে গেছে। তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা মশাল নিয়ে সেই স্থানে আসলেন। এসে তা দেখলেন তা ছিল আরো ভয়াবহ। আচ্ছা, গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে, আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাতে পাশের গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অনেকটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন। আচ্ছা, ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটল তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গাড়োয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন। আচ্ছা,
কিন্তু গারোয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই। আচ্ছা। এরপর এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন। আচ্ছা। লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে, যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। তারা নাকি আর শয়তানি করতে পারে না। জি। তো লাশটির সাথে তাই করা হয় এবং তার লাশটির দুই পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। পেরেক ঠুকে দেওয়া হয় পায়ের মধ্যে? হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আচ্ছা, পায়ের গোড়ালিতে যেখানে আর কি ম্যালিয়াস থাকে, ম্যালিউল আছে। আচ্ছা, ওকে, ওইখানে ঠুকে দেয়। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর হারুন আপনাকে। একদিন হঠাৎ করে খবর আসে তার একটা রিলেটিভ অ্যাক্সিডেন্ট করেছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট। তো রাত 10টার দিকে তার কাছে আরেকটা খবর আসে, খুব মর্মান্তিক খবর, যে সে মারা গেছে। তো সে অনেক আপসেট হয়ে পড়ে। তো মেসে যারা ছিল তারা ধরেন তাকে অনেক করার পরে সাথে সাথে সে মেডিকেল কলেজে চলে যায় তার গেস্টকে দেখতে। তো যাওয়ার পরে তার রিলেটিভ যারা ছিল তারাও তো অনেক আপসেট ছিল সেজন্য ঘটনার কারণে। তো তাদের সান্ত্বনা দেওয়ার পরে সে যেহেতু লাশটা রাসেল ভাই এখানে অস্বাভাবিক মৃত্যু, এজন্যই লাশকে অনেক ফর্মালিটিস ছিল যেটা পূরণ করা সম্ভব ছিল না, তাই একটু দেরি হতো। তাই হিমাগার যেটা আর কি রাজশাহী মেডিকেল কলেজের মর্গ, সেখানে রাখা হয়। তো রাসেল ভাই সে এই ঘটনা শোনার পর লাশটা কোথায় আছে সেই জিনিসটা জেনে তো কাউকে না বলে সে সরাসরি সেই মর্গে যায় এবং যে সে হয়তো ভাবে যে সেখানে হয়তো সিকিউরিটি থাকবে, সিকিউরিটি আবশ্যিক থাকবে, সিকিউরিটি থাকবে। তো সিকিউরিটি থেকে সে হয়তো বা ঘুষ বা কোনো এরকম কিছু একটা দিয়ে তার লাশটা দেখবে, সে কেবিন নাম্বারটা নিয়ে যায়। তো রাসেল ভাই যে কথা সেই কাজ তিনি চলে যায়। ওখানে যাওয়ার পরে সে দুর্ভাগ্যজনক ভাবে ওখানে দেখে যে ওখানে কোনো সিকিউরিটি সেদিন ছিল না। পরে জানা যায় সিকিউরিটি একটু প্রাকৃতিক কাজে একটু সাড়া দিয়েছিল, তাই একটু বাইরে ছিল। তো রাসেল ভাই সে ওখানে দাঁড়িয়ে থাকে, তা সেও একটু আপসেট ছিল। সে ভাবছিল লাশটা তাকে দেখতেই হবে, কারণ তার আসা পসিবল ছিল না লাশটা দেখার জন্য, কারণ সকালবেলা ভোরেই তার লাশটা নিয়ে রওনা হয় বাসায়। তো যে কথা সেই কাজ, সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পিছন থেকে আসে একটা ডাক পড়ে, তার কাছাকাছি হ্যাঁ একটা ডাকে। তো সাথে সাথে পিছনে তাকিয়ে একটা লোক দেখে। লোকটা ছিল এরকম রাস্তা আর কি আর কি বলা যায় নেশা করে আর কি, এরকম একটা ব্যাপার। চুলগুলো কুকড়ো, ড্রেসটাও ঠিক তেমনই ছিল, বোঝা যাচ্ছে দেখে খুব অস্বাভাবিক মনে হচ্ছে, স্বাভাবিক সুস্থ মনে হচ্ছে না? তাকে বললো ভাইজান, এইভাবে বললো গ্রামীণ ভাষায়, ভাইজান লাশ দেখবেন? তখন সে বললো হ্যাঁ দেখবো। তো বলতেছে যে আমার সাথে আসেন। তো এই কথা শুনে একটু বিচলিত হলো। সেই লোকটার এই কথা বলার সাথে সাথে রাসেল ভাই এই আপনার যে ঘরের গেটটা ছিল অলওয়েজ বন্ধ থাকে, গেটের সামনে যায় একটা হ্যাসকা টান দিয়ে তালাটা খুলে। তো হয়তো সে ভাবছিল যে হয়তো চাবি দিয়ে খুললো, হ্যাসকা টান দিয়ে খুব জোরে তালাটা খোলার পরে লোকটা তাকে ভিতরে ডাকে। তো সে কিছু না বুঝে ভিতরে যায়। যাওয়ার পরে সে একটা জিনিস খেয়াল করে রাসেল ভাই, একটা অস্বাভাবিক একটা তীব্র গন্ধে, তা সে আমাকে যেভাবে বললো যে তীব্র গন্ধে সেখানে টিকতে পারতেছে না, কিন্তু সেই লোকটা যে ছিল স্বাভাবিক মানুষের মতো আচরণ করতেছে। সে হঠাৎ করে একটা কেবিন খুলে ফেলে লাশের। কেবিন খোলার পরে বলে ভাইজান লাশ দেখবেন? লাশ দেখেন। তো এখানেই তার মনে একটা খটকা লাগে, আমি তো লোকটাকে চিনি না, আর যদি সিকিউরিটি ছাড়া তো এখানে খোলা পসিবল না, কারণ এখানে দালাল রিলেটেড লোক থাকে কিন্তু তাদের কাছে চাবি থাকাটা পসিবল না, আর পসিবল না থাকবেই না। তো আর এরকম ভাবে ভাবার পরে আর কিছু না ভেবে লাশ দেখবো, লাশটা দেখি, আর কিছু না ভেবে যখন সে লোকটার সামনে গিয়ে যখন কেবিনে দেখে লাশটা, যা দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না যে কি দেখবে। সে দেখে সেই লোকটা কাফনের কাপড় দিয়ে জড়ানো, সেই কেবিনে যে ডেকে নিয়ে আসছিল, কেবিনে সে শুয়ে আছে, গলায় গোল একটা লাল দাগ, জিব্বাটা বেরিয়ে আছে, আর কি ফাঁসির লাশ আর কি যেটা বলে আমার। জিব্বাটা অনেক, সাথে সাথে সে শক্ট হয়ে পিছনে তাকায়, কেউ নেই পিছনে, একদম ফাঁকা। তো সাথে সাথে সে যে ডোরটা ছিল দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে চলে আসে। আসার পরে রাসেল ভাই অনেক ভয় পায়, সে অনেক ভয় পাওয়ার পরে সে দৌড় দেয়। তার যেখানে রিলেটিভরা ছিল বা জনবহুল এলাকায় সে দৌড় দিয়ে সে
ঘুরে ফিরে খালি একই জায়গায় দৌড় দিয়ে ওই গলি পার হয়ে বারান্দা দিয়ে ঘুরে ফিরে একই জায়গায়, শুধু মর্গের সেই মানে আপনার হিমালয়ের গেটের সামনে। সে একটু পর খেয়াল করে ওইভাবে আস্তে আস্তে মানে দরজাগুলো বাড়ি খাওয়া শুরু করছে, মানে এপার ওপার দোলা শুরু করছে। এটা দেখে রাসেল ভাই উনি আর ঠিক থাকতে পারেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে যান। 1-2 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে তাকে হসপিটালেরই একটা বেডে আবিষ্কার করেন। তো রাসেল ভাই পরে মানে সিকিউরিটি তাকে পাই। তো রাসেল ভাই তখন আমি ক্লাস 7-এ পড়ি, 2007। তো সেদিন ছিল 1 সেপ্টেম্বর, আমার বড় আপুর বার্থডে। তো আপু সেই দিন হচ্ছে যখন ঘটনাটা শুরু হয় তখন আমি আর আম্মু বাসায় ছিলাম না। আপু ছাদে যাই, ছাদে যাই এই সময় টাইম পাস করছিল, আর আপু বাসায় ছিল। তো সে যখন ছাদে যাই, ছাদে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে, তো তার কানের কাছে, আপুর কানের কাছে কে জানি এসে বলে, সোনামুখী, আস্তে করে বলে। আচ্ছা, তারপরে সে মানে মনে করে যে নিচ থেকে কেউ চিল্লাই বলছে, ওই জন্য আস্তে করে কানের কাছে এসে বাজছে। তারপরে সে পরপর আরো 2 বার শুনতে পাই যে তাকে তার কানের কাছে এসে স্পষ্ট শুনছে তাকে পরপর 2 বার সোনামুখী আবার বলছে। তো সে দৌড়ে নিচে চলে যায় আব্বুর কাছে। তো আব্বুর কাছে যাওয়ার পরপরই সে একটা জিনিস খেয়াল করে যে তার 2 হাত ভরা চুড়ি। তো সে কিন্তু চুরি পরেছিল না, তার হাতে চুরি আসলো কি করে। তো সে একটু অবাক হয়। তারপরে সাথে সাথেই বাসার মেন গেটে কর্নার আওয়াজ। তো আব্বু আর আপু দরজার কাছে যায়, দরজাটা খুলতেই দেখে একটা বড় বড় আকারে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো আব্বু বলে যে এখানে কুকুর আসলো কি করে। তো কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তো কুকুরটা নিচে নেমে চলে যায়। তো কুকুরটা অনেক আগে চলে যায়। আব্বু নিচে যে দেখে যে নিচের মেন গেটটাও বন্ধ, তাহলে কুকুরটা আসলো কি করে, আর গেলই বা কোথায়, নিচে দেখা যায়নি আর। তারপর মেন গেটটা খুলতেই দেখে যে দরজার বাহিরে একটা চশমা পড়ে আছে। চশমাটা পরিচিত লাগছিল অনেক। তো চশমাটা কাছে দেখে যে আব্বু যে চশমাটা সবসময় ইউজ করে ওই চশমাটাই বাইরে পড়ে আছে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তার চোখেই ছিল কিন্তু চশমাটা, কিন্তু কিভাবে বাইরে গেল তিনি বুঝতে পারেনি। এই সময় আমি আর আম্মু বাসা ব্যাক করি। বাসা ব্যাক করার পরে আম্মু জিজ্ঞেস করে কি ব্যাপার সবাই নিচে কেন। তারপরে আব্বু বলে যে কিছু না, উপরে আসো। তো উপরে যে সবাই শুনলাম। তো সেই দিনের মতো আর কোনো সমস্যা হয়নি। পরের দিনে আবার ওই সন্ধ্যার দিকেই আব্বু বাসায় ছিল না, আমি আম্মু আর আব্বু বাসায় ছিলাম। তো ওই সময় দেখি যে আমার রুমের লাইট অন অফ হওয়া শুরু হয়েছে। আমার রুমের লাইটটা অন অফ হচ্ছিল, সুইচের শব্দ শোনা যাচ্ছিল। তো রুমে কেউ তো ছিল না, কিন্তু কে অন অফ করছিল। তারপরে আব্বু বাসা আসলে আব্বু বলে যে না ওসব কিছু না, ওটা ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে, যাতে আমরা কেউ ভয় না পাই, কারণ আমরা ছোট ছিলাম। তারপরে সেদিনও সব শেষ। রাতে যখন আমি ঘুমাতে যাই একটা জিনিস খেয়াল করছি যে আমার রুমে আঁচড় কাটছিল, দেয়ালে কে জানি আঁচড় কাটছিল। আবার দেখছি যে সুইচ বোর্ডে যে লাল আলোটা থাকে ওটাকে যেন আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরছিল। তো আমি দেখে লাইট অন করে দেখি যে কেউ নাই। তো সেই দিন আর কোনো কিছু হয়নি, আমি ঘুমিয়ে যাই। তারপরে বাসায় আর কোনো সমস্যা হয়নি সেরকম। তার কিছুদিন পরে আমি দেখছি যে আমি একটা জিনিস খেয়াল করছি আমার রুমে থেকেই। এই জিনিসটা আমি পরপর কয়েকদিন একই জিনিস খেয়াল করছি যে কে যেন একটা মানুষ, তার পুরো চেহারা দেখা যায় না, তার বডির কোনো অংশই দেখা যায় না, তার মাথাটাও ঢাকা। দেখছি যে একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তো আমি যখন তাকে দেখার জন্য দৌড়ে যাই সে ভ্যানিশ হয়ে যায়। আর একটা জিনিসই দেখছি যে যখন ভ্যানিশ হয় তখনই দেখছি যে জানালা দিয়ে একটা বেড়াল চলে যায়। বিভিন্ন দিন বিভিন্ন কালারের বেড়াল দেখছি আমি। এই জিনিসটা বেশ কয়েকদিন দেখছি। তো আমি একদিন চুপ করে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেয়ে আমি বিষয়গুলো জানাই। তো কবিরাজ বলে যে তোমার বাসায় অনেক প্রবলেম আছে, তোমার বাসায় যে আছে ও ইন্ডিয়া থেকে আসছে, তোমার আব্বুর সাথে খোঁজ নিয়ে দেখো। আর আমাদের বাসায় নাকি মানে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র দিয়েছে, যেমন হচ্ছে সাবান কেস, তারপরে হচ্ছে পাউডার কেস, তারপরে ইন্ডিয়ান হচ্ছে যে আগের যুগে যে বালাগুলো ইউজ করতো রাজরানীরা, এরকম টাইপের কিছু জিনিস দিয়েছে। তো আমি বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করি আম্মু এরকম কিছু হয়েছে নাকি। তো হ্যাঁ এরকম তো কিছু হয়েছে, তুমি জানলা কি করে। তখন আমি বললাম যে আমি কবিরাজের কাছে গেছিলাম, আমাকে কিছু বলো না, কারণ আমি বললে তোমরা হয়তো যেতে দিতে না। আমি চুপ করে গেছিলাম, ওই আমাকে বলছে। তখন তারপরে আমাকে দেখাই। আমি আসার আগে আপুকে জিজ্ঞেস করলাম যে ওগুলো আছে কিনা আমাদের বাসায়। তা আপু বললো হ্যাঁ এখনো আছে। তারপরে এইভাবে তো হয়। আর একটা ব্যাপার কি যে আপুর কাছে চিঠি লিখতো। আর মেন ব্যাপার কি ভাই যে ওই জিনটা আপুকে পছন্দ করতো, হ্যাঁ সেই জন্যই এত কিছু করতো। থ্যাংক ইউ ভেরি মাচ। তখন 88 সালের দিকে মঞ্চে কাজ করছিলাম, মঞ্চ নাটকে। তো আমার হাতে খুঁড়ে দিয়েছেন রাজশাহীর একজন প্রবীণ নাট্যগুরু, হচ্ছে গোলাম পাদন, কিছুদিন আগে মারা গেছেন। যাই হোক, ওনার ইয়ের জন্য আমরা একটা রিহার্সালে গিয়েছিলাম বালিয়াপুকুর।
সেখান থেকে রাত্রি 1:30টার সময় ফেরার সময় আমরা 3 জন আসছিলাম। একজনের বাসা ছিল হচ্ছে আলিফলামি ভাটার মোড়, একজনের বাসা ছিল বালিয়াপুকুর এবং বেলদারপাড়া, এবং আমার বাসা হচ্ছে হোসেনীগঞ্জ। আচ্ছা, আমরা 3 জন আসার সময় দসুর মন্ডল মোড়ের ওখানে যার বাসা হচ্ছে আলিফলামি ভাটার মোড়, তিনি চলে গেলেন, এবং আমি এবং হচ্ছে বেলদারপাড়া মোড়ের বাসা যার, আমরা দুজন হাঁটতে হাঁটতে এসে বেলদারপাড়া মোড়ে যার বাসা, সে বললো যে আমি কি এগিয়ে দিব কিছু দূর? ঠিক আছে, প্রয়োজন নেই, আমি চলে যাব। উনি চলে গেলেন, আমি তখন হাঁটতে হাঁটতে চলে আসছি রেশমপট্টির ওই রাস্তাটাতে, যে রাস্তাটা এখন বড় করা হচ্ছে, ভাঙছে আর কি, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছি। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কিছু দূর আসার পরে হঠাৎ করেই আমার কাছে মনে হলো কি যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে, এবং আমি এগিয়ে আসার এটা দেখে আমি হঠাৎ তাকিয়ে দেখলাম আকস্মিক ভাবেই যে একটা সাদা কি যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখছি একটা সাদা কাপড়, শুধু কাপড় দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে আসছে আমার দিকে, এবং সময়টা ছিল পরশু দিন। একটা সাদা কাপড়, শুধু একটা সাদা কাপড়। আচ্ছা, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি, হ্যাঁ, মানে কোনো মুখ কিংবা মাথা, কোনো অবয়ব কিছু দেখা যাচ্ছে, অবয়ব বা সাদা কাপড়, শুধু সাদা কাপড় একটা আমার দিকে এগিয়ে আসছে। আমি এইটা দেখার ফলেই আমি ভোঁ দৌড় দিয়েছি, একেবারে ইয়েতে সাগরপাড়া মোড়ের দিকে। তখন ওই সাগরপাড়ার মোড়ের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু তখন হয়নি। আচ্ছা, কারণ যে রাস্তাটা ছিল সরু রাস্তা ছিল, সেই রাস্তাটা আরো ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে ওই দিকে আর এগোচ্ছি না। আমি সাগরপাড়া মোড়ে এসে কোনো ব্যক্তিকে পাই কিনা সে বিষয়টা দেখার জন্য ওখানে দাঁড়ালাম, যে হেল্প নেব, যে এরকম রাস্তায় এরকম ঘটনা ঘটেছে, আমাকে একটু হেল্প করুন, আমি অন্ততপক্ষে রানীবাজার পর্যন্ত আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু এরকম কোনো ব্যক্তিকে পাওয়া গেল না, কারণ পৌষ মাসের শীত ছিল একদম, এবং রাত্রি প্রায় 2টা বাজে, একেবারে খা কোনো পাওয়া যাচ্ছে না রাস্তায়, লোককে পাওয়া যাচ্ছে না। দেখ, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার হেঁটে আসলাম ওই মানে রেশমপট্টির রাস্তাতে। রেশমপট্টির রাস্তাতে এসে আমি দেখছি ঠিক যেইখানে ওই কাপড়টি আমার দিকে হেঁটে আসছিল, যেখান থেকে, ওইখানেই আবার দাঁড়িয়ে আছে মাঝখানে। এবং মডেল স্কুলের ওইখানে আমি যখন এসেছি তখন হচ্ছে আমি 2 ধাপ এগোচ্ছি, তো ওই সাদা কাপড়টিও আমার দিকে 2 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রীতিমতো ঘেমে গিয়েছি, শীতের মধ্যে আমি ঘেমে গেছি, এবং আমার নাভিশ্বাস অবস্থা। যখন সে আমার দিকে এগোতে মানে শুরু করেছে, তখন আমি আবারও দৌড় দিয়েছি সাগরপাড়ার ওই দিকে, এবং সেইখানে বটতলার মোড়ে দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করছি কোনো লোককে পাওয়া যায় কিনা, কিংবা কোনো নাইট গার্ডকে পাওয়া যায় কিনা, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে আমি আবার আসলাম, এসে দেখছি যে ওই এটা সাদা কাপড়টা আবার ওই রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। এবং আমি যখন দ্রুত ওর দিকে এগোতে শুরু করেছি, সে তখন আমার দিকে দ্রুত এগিয়ে আসছে, এবং দ্রুত যখন এগিয়ে আসছে আমি তখন রেশমপট্টির যে গলিটা আছে, রেশমপট্টি মসজিদের গলি, ওই গলির মধ্যে ঢুকে পড়েছি। এবং আমি রীতিমতো আমার মানে নিঃশ্বাস খুব দ্রুত চলছে, মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে হার্ট ফেল করব, এবং আমি চিৎকার করব, সেই চিৎকার করার মতো আমার মানে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, এত ভয় পেয়ে গেছে। স্বাভাবিক। তারপরে আমি বেশ কিছুক্ষণ ওই গলির মধ্যে দাঁড়িয়ে থাকলাম। তারপরে একটু স্বাভাবিক হলে আমার তখন একটু সেন্স আসলো যে এত রাত্রে আমি গলির মধ্যে দাঁড়িয়েছি, কেউ যদি বেরিয়ে আমাকে দেখে তাহলে আবার আরেকটা উটকো ঝামেলা হবে যে আমি চোর, এরকম বিষয়টা হবে। আমি আবার আস্তে আস্তে 1 পা 2 পা করে এগিয়ে আসলাম। এসে আমি ডান বামে দেখছি, লক্ষ্য করে, হ্যাঁ, দেখছি যে ও যেখানে ছিল সেইখানে সাদা কাপড়টা আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং আমি আবারও হচ্ছে ইয়েতে মেন রোডে আসলাম। মেন রোডে এসে দাঁড়িয়ে থেকে ওই যে পুরাতন মানুষের, প্রবীণদের কাছে শুনেছি যে বগলের তলায় দিয়ে দেখলে নাকি এরকম ভূত টুত হলে দেখা যায় আর কি, যে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তো আমি বগলের নিচে দেখতে, বগলের নিচ দিয়ে আর কি প্রবীণদের কাছে শুনেছি আর কি। হ্যাঁ, তো আমি এইরকম বগলের তলা দিয়ে দেখার চেষ্টা করলাম। তো এই ধরনের আমি কোনো কিছুকে বুঝতে পারলাম না। হয়তো আমি অত্যন্ত ভীত হয়ে গেছিলাম, এই জন্যই হয়তো এরকম অবস্থা হয়েছিল। আমি ওই মুহূর্তে চিন্তা করলাম যে আমাকে তো বাসায় যেতে হবে,
এবং ওইখান থেকে বের হওয়ার যে পথগুলো ওগুলো আরো ডেঞ্জারাস। এই জন্য আমি ওই পথ না যেয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার একটু সাহস ছিল অবশ্য, হ্যাঁ, সেই সময়ে খুব এই রাতের বেলা ঘুরে টুরে বেড়াতাম। যাই হোক, আমি তখন খুব দ্রুত ওর দিকে হাঁটা শুরু করি। না, ও তখন মুভ করেছে উল্টো দিকে, আমার দিক থেকে উল্টো দিকে। তখন আমি চিন্তা করেছি যে আমি দৌড়িয়ে পালিয়ে যাব, মানে ওর আগেই। এইরকম চিন্তা করার ফলে আমি যখন একটু দৌড় দিয়েছি, তখন দেখি যে মুভ করে সে আমার দিকে দৌড়িয়ে আসছে। আচ্ছা। আমি তখন তো ভয়ে এমন দৌড় দিয়েছি, আমি জানি না যে কিভাবে দৌড়িয়ে আমি কল্পনা হলের এখানে চলে এসেছিলাম। আমি যে রাস্তাগুলো ভয় করছিলাম সেই রাস্তা দিয়ে আমি দৌড়িয়ে কিন্তু কল্পনা হল, যেটা উৎসব সিনেমা হল পরে হয়েছে, এখন তো হলটা ভেঙে ফেলা হয়েছে, তো ওই রাস্তায় আমি এক দৌড়ে এসেছিলাম। আচ্ছা, এক দৌড়ে চলে এসেছিলাম। এবং এরপরে আমি আর কখনো এই যখন নিঝুম রাতে এই ফাঁকা রাস্তায় আর কখনো যাননি। ঘটনাটা 2008 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। তো নানা যখন অসুস্থ হয়ে যান, তখন নানাকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার খালামণি, ওরা সবাই নানার বাড়িতে চলে যান। যাওয়ার পরে দেখি যে নানা অনেক অসুস্থ হয়ে গেছেন। তো নানা যখন অসুস্থ হয়ে যান, তখন তাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। আর আরেকটা কথা বলে রেখেছে ভাই, যে আমার যে নানিদের এলাকা, এটা একটু গ্রাম এলাকা। তো ওই জায়গায় প্রথমে নানাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সম্ভবত প্রথমে ভাবা হয়েছিল যে অনেক জ্বর বা এরকম কিছু। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ডাক্তার বেশ কিছু ওষুধ দেন। ওষুধ তারপরে বলে যে 2-3 দিন পরে দেখা করতে। এরই মধ্যে আরেকটা কথা, যে আমার নানির বাড়ি ঠিক পাশের বাড়িতে, ওটাও আমার সম্পর্কে নানি হয়। ওই নানির কাছে 7টা জিন থাকে। তো ওই 7টা জিন আবার আমাদের সবাইকে অনেক ভালোবাসত। এর কারণ হচ্ছে এটাই যে ওই নানি আবার কবিরাজি করতেন। আর তার জিনের কাছে যে কোনো রোগী আসলে তিনি, আমার নানিদের আবার একটা বড় ঘর ছিল, ওই ঘরটা তারা ব্যবহার করতেন, যার কারণে আমাদের সবাইকেই মানে সবকিছুতেই আর কি আগে থেকেই দেখতেন। তো এর মধ্যে আমার ওই নানি এসে আমার নানিকে বলল যে এর যে এটা হয়েছে, এটা আসলে কোনো না, এটা আমরাই হচ্ছে ভালো করবো। আমার নানি বললো যে কি হয়েছে, বলছে এটা কোন একটা বাতাস লাগছে বা এরকম কিছু, মানে জিনদের ভাষায় আর কি যেটা বলে। তো যাই হোক, পরে নানি, আমার আম্মু তখন বললো যে না, এটা বাতাস লাগে কিছু না, এটা হচ্ছে, মানে আমার নানার কথা বললো যে আব্বার হচ্ছে অনেক জ্বর হয়েছে, আর একটা ডাক্তার দিয়ে ভালো করতে হবে। তারপরে যখন নানার অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে। এর মধ্যে নানার আমার মানে পুরো ডান সাইডটা অবশ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে আরো প্রায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে কোনো অবস্থার উন্নতি হয়নি। এরই মধ্যে তখন আম্মু নানিকে বললো যে তাহলে ওই কবিরাজের কাছেই দেখাইতে। যখন ওই নানিকে বলা হলো, তখন এবার ওর কবিরাজরা মানে অস্বীকৃতি জানালো, বলছে না, আমরা এখন কোনো কাজ করব না। তো এর কারণ হিসেবে জানতে চাইলে পাওয়া গেল যে ওই জিনারা বললো যে ওনার গায়ে যে ইনজেকশন করা হয়েছে, এই জন্য আমরা ওনাকে মানে ভালো করতে পারবো না। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে ইনজেকশন করলে সমস্যাটা কি। তো বলছে যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন করা হয় বা শ্বাস ফোটানো হয়, তাহলে এটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আসলে ভাই এই ঘটনা অনেক জায়গায় শুনেছি, অনেকে বলছে যে জিনারা এরকম বলে। তো যাই হোক, আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলছে ঠিক আছে, আমরা ওকে ভালো করার চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বললো যে তার শরীরে যেহেতু ইনজেকশনের সুচ ফোটানো হয়েছে, তো তার শরীর থেকে কিছু রক্ত আমাদের খেতে হবে। রক্ত খাবে? রক্ত খাবে। আচ্ছা। তো আমরা বললাম যে ইনজেকশনের সাথে রক্ত খাওয়ার সম্পর্কটা কি? তো বললো যে এই রক্ত খাওয়াটা অন্য কোনো উদ্দেশ্য না, যাতে আমরা এই যে যতটুকু রক্ত খাবো এতটুকু হচ্ছে তার শরীরকে পবিত্র করার জন্য, তারপরে আমরা আমাদের চিকিৎসা করতে পারবো। তো আমি তো প্রথম থেকে খুব কৌতূহল হয়ে গেছি, আর এখানে আমি কোনো ভয় পাচ্ছি না, বরং আমি আরো আনন্দ পাচ্ছি যে আসলে কিভাবে কি ঘটতেছে। আর একটা জিন আমার নানির শরীরে ভর করে নানি কথা বলতেছে, কিন্তু মানে নানির কোনো ওই জায়গায় হুঁশ নাই, যা কথা বলছে সবাই জিন কথা বলছে। তো আমি আমার নানার পাশে বসেছিলাম। তো আমাকে করা হলো যে বারান্দায় বসিয়ে দেওয়া হলো এবং 2 পা নিচে দিয়ে, তারপরে নানি যথারীতি আমার নানার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নানার মাথার ঠিক উপরে মাঝখানে, যেটা আমরা টিকলি বলি, এই জায়গাতে বুড়ো নখ দিয়ে কিছুক্ষণ মানে টানলেন। হ্যাঁ, টানলেন। টানার পরে মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড মানে তিনি চোষক দিলেন। যখন তিনি চোষক দিলেন, তার মুখের ফাঁক দিয়ে আমি একদম নানার মাথার কাছে ছিলাম। ওখান থেকে আমি একদম সরাসরি দেখতে পেলাম যে নানার ওই জায়গার চুলের প্রত্যেকটা গোড়া একদম লাল হয়ে গেল।
আমি এরকম অদ্ভুত ঘটনার জীবনে শুনি এবং আপনি চোখের সামনে দেখেছেন আমি চোখের সামনে দেখছি। আচ্ছা, তো এটা দেখার আরেকটা মানে আমি এতটা ভালোভাবে দেখার কারণ হচ্ছে আমি তখন সায়েন্সে পড়তাম, তো আমাদের এক স্যার ছিল, স্যার বারবারই বলতেন যে জিন বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি যে আমার ওই নানি একেবারে অশিক্ষিত এবং মূর্খ, পড়ালেখা তিনি কিছুই জানেন না, এমনকি কোরআনের কোনো আয়াত তার মুখস্থ নাই, অথচ ওই জিন তার শরীরে হাজির হয়ে মানে সে কোরআনের আয়াত পড়তেছে, আবার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে পরে আপনার নানাকে সুস্থ হয়েছিলেন এটা করার পর? এরপরে নানাকে হচ্ছে ওই রক্ত খাওয়া হলো, রক্ত খাওয়ার পরে প্রায় আধা পর রক্ত খাইছে, খাওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যায় মানে চিকিৎসা শুরু করবো। তো সন্ধ্যায় আমাদেরকে বলে দেওয়া হলো যে নিমের ডাল, তারপরে আগরবাতি, আরো অনেক কিছু। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম। এরপরে রাত্রেবেলা আবার জবা ফুল নিয়ে আসতে বলা হয়েছে, জবা ফুলও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নানাকে 3 দিন চিকিৎসা করলো, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে। দেওয়ার পরে বললো যে আর কোনো সমস্যা নেই, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপরে আমরা দেখলাম যে প্রায় 1 সপ্তাহ পরে আমার নানা মোটামুটি সুস্থ হয়ে গেল। তারপরে জিন বললো যে আপনারা এক কাজ করেন, বাজার থেকে দুধ, পায়েস এগুলো সব নিয়ে আসেন, নিয়ে মানে পায়েস তৈরি করার জন্য।